পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের পরপরই মুসলিম নিধনের দাবিতে একটি গুজব তীব্র সমালোচনা তৈরি করে, কিন্তু দাবিটি সম্পূর্ণ বানোয়াট। নেপালের জেনজি আন্দোলনের সহিংসতার দৃশ্যকেই উস্কে দেয়া হয়েছে সাম্প্রদায়িক সহিংসতার দাবিতে। এসব গুজবের মাঝেই সাম্প্রদায়িক উত্তেজনার চরম আকার ধারণ করে যখন শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডের দৃশ্যকে মুসলিমদের ঘর বাড়িতে আগুন দেওয়ার দাবিতে ছড়িয়ে দেওয়া হয়। শুধু তাই নয়, ভারতের ভিন্ন ভিন্ন সময়ের সাম্প্রদায়িক ঘটনাকে ছড়িয়ে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের বর্তমান প্রেক্ষাপটের দাবিতে। চলুন দর্শক, কিছু ফ্যাক্ট চেক দেখে দিচ্ছি। সম্প্রতি পশ্চিমবঙ্গের নির্বাচন পরবর্তী সহিংসতার প্রেক্ষাপটে ভারতে মসজিদে হামলা ও ভাঙচুরের দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ছবি নিয়ে তৈরি হয় ব্যাপক বিভ্রান্তি। তবে ফ্যাক্ট ওয়াচ টিমের অনুসন্ধানে দেখা যায় এসব দৃশ্যের কোনোটি সাম্প্রতিক নয়। ভাইরাল ছবিগুলোর একটি মূলত পশ্চিমবঙ্গের শিলিগুড়ির একটি মাদ্রাসায় গেরুয়া পতাকা তোলার ঘটনার ছবি। আরেকটি ছবি 2023 সালে ভারতের বিহারে একটি মসজিদে হামলার সময় ধারণ করা। ছবিগুলো পশ্চিমবঙ্গের বর্তমান প্রেক্ষাপটের সঙ্গে সম্পর্কিত নয়। ওদিকে পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের পর মুসলিম নিধনের দাবিতে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও নিয়ে ব্যাপক আতঙ্ক ও বিভ্রান্তি তৈরি হয়, কিন্তু অনুসন্ধানে দেখা যায় ভিডিওটির সঙ্গে পশ্চিমবঙ্গের কোনো সম্পর্ক নেই। এটি 2025 সালের সেপ্টেম্বরে নেপালের কাঠমান্ডুতে জেনজি আন্দোলনের সময় সংঘটিত সহিংসতার দৃশ্য। ভিডিওটিতে নেপালের পতাকা সংবলিত পোশাক ও গুগল ম্যাপ বিশ্লেষণেও ঘটনাস্থল নেপালের সুপ্রিম কোর্ট এলাকা হিসেবে নিশ্চিত হয়েছে। একইভাবে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির জয়ের পর মুসলিমদের ঘরবাড়িতে আগুন দেওয়ার দাবিতে ছড়ানো আরেকটি ভিডিও মূলত নির্বাচন পরবর্তী সহিংসতার নয়। ভিডিওটি চলতি বছরের 26শে এপ্রিল দক্ষিণ 24 পরগনার আকরা স্টেশন সংলগ্ন একটি বস্তিতে শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডের দৃশ্য। হিন্দুস্তান টাইমস ও নিউজ 18-এর প্রতিবেদনেও নিশ্চিত হয়েছে যে ঘটনাটির সঙ্গে কোনো সাম্প্রদায়িক হামলা বা নির্বাচনী প্রতিহিংসার সম্পর্ক নেই। গুজব এখানেই শেষ নয়। 2013 সালের শাপলা চত্বর সমাবেশের ছবির দাবিতে সামাজিক মাধ্যমে ছড়ানো ছবিটিও আসল নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি। ছবিতে শাপলা চত্বরের পাশে এমন একটি ফ্লাইওভার সদৃশ অবকাঠামো দেখানো হয়েছে যা 2013 সালে ওই এলাকায় ছিল না। এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর যানবাহন ও রাস্তায় পড়ে থাকা মানুষ সদৃশ অবয়বগুলোর গঠনও অস্বাভাবিক। বিভিন্ন এআই কন্টেন্ট শনাক্তকারী টুলে ছবিটি প্রায় শতভাগ এআই নির্মিত হওয়ার প্রমাণ পাওয়া গেছে। দর্শক, আজকের অপতথ্যগুলো যাচাই করতে গিয়ে দেখা গেল সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ছড়াতে ধারাবাহিকভাবে প্রচার করা হচ্ছে নানা গুজব। যথারীতি ভিউ বাড়ানোর অপচেষ্টায় ছড়ানো হচ্ছে অধিকাংশ গুজব। নানান অভিনব কৌশলে ছড়ানো এসব গুজবের ফাঁদে না পড়তে সচেতনতার পাশাপাশি সতর্ক থাকার পরামর্শ বিশ্লেষকদের। সায়ক দাস, 71। দর্শক, আমরা প্রতিবেদনটি দেখে নিলাম। ইতিমধ্যে জানিয়েছি আমাদের সাথে যুক্ত আছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক মেজবাউল আজম সওদাগর। যুক্ত হচ্ছি তার সাথে। অধ্যাপক মেজবাউল আজম, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের এই আয়োজনে। আমরা প্রতিবেদনটি দেখছিলাম। প্রতিবেদনের প্রায় সবগুলো ফ্যাক্ট ঘিরেই আমরা দেখলাম সাম্প্রতিক পশ্চিমবঙ্গের নির্বাচনের পর থেকে শুরু করে নানা ধরনের অপতথ্য এবং ভুয়া তথ্য একদম ছড়িয়ে পড়েছে। দেখা যাচ্ছে ধর্মীয় জায়গা থেকে নিয়ে অস্থিরতা তৈরির একটি পরিকল্পনা দেখা যাচ্ছে। প্রথমত এই বিষয়টি নিয়ে আপনার মতামতটা জানতে চাই, কিভাবে দেখছেন এই ধরনের অপতথ্যকে, এবং একই সাথে জানতে চাই এটি আসলে আমাদের দেশকে, দেশের মানুষকে কিভাবে প্রভাবিত করতে পারে। জি, ধন্যবাদ আপনাকে। দেখুন, অপতথ্য যারা ছড়ায় তাদের এটা পরিকল্পিতভাবে ছড়ানো হয়, এবং অপতথ্য ছড়ানোর পিছনে যারা এটা ছড়ায় তাদের একটা সুনির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য থাকে। এই সুনির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নের জন্যই তারা অপতথ্যটা ছড়ায়। তো সেটার জন্য তারা দুটো সেনসিটিভ বিষয়কে বেছে নেয়, একটা পলিটিক্যাল বিষয় আর একটা হচ্ছে রিলিজিয়াস বা ধর্মীয় বিষয়। এই দুটো বিষয়কে কেন্দ্র করে অপতথ্যটা যদি ছড়ানো যায় তাতে তাদের লক্ষ্য অর্জনটা সহজ হয় বলে এখন পর্যন্ত প্রতীয়মান হয়েছে। কারণ যতগুলো অপতথ্য আমরা দেখেছি ম্যাক্সিমাম হচ্ছে ধর্মীয় এবং রাজনৈতিক বিষয়কে কেন্দ্র করে। ঠিক সেই লক্ষণটাই এখন আমরা দেখতে পাচ্ছি, সেই সিমটমটা ভারতের পশ্চিমবঙ্গে যে বিজেপি সরকার
পশ্চিমবঙ্গের যে রাজ্যসভার নির্বাচনে প্রাদেশিক পরিষদের নির্বাচনে যে জয়লাভ করেছে, তো সেটার প্রেক্ষিতে সেখানে কিছু ঘটনা ঘটছে এবং সেই ঘটনাগুলোকে কেন্দ্র করে আরো কিছু এর সাথে যোগ করে যারা অপতথ্য ছড়াতে চায় তারা সেগুলোকে সামনে নিয়ে আসছে। তো এগুলোকে সামনে নিয়ে আসার মধ্য দিয়ে তাদের একটা সুনির্দিষ্ট কিছু লক্ষ্য উদ্দেশ্য, সেই লক্ষ্য উদ্দেশ্যকে তারা বাস্তবায়ন করতে চায় এবং আমাদের সোসাইটিতে দুই দেশের মধ্যে সম্পর্কে বিভিন্নভাবে এই জিনিসগুলো কিন্তু ব্যাপক একটা প্রভাব রয়েছে, এটা তারা ভালো করে জানে। তো এটার জন্য প্রথমত যে বিষয়টা দরকার সেটা হচ্ছে ব্যাপক ধরনের জনসচেতনতা, যে ফেক এই নিউজগুলোতে ছড়ানো হচ্ছে, অপতথ্যগুলোতে ছড়ানো হচ্ছে, এগুলো সাধারণ মানুষ, বিশেষ করে ছাত্রছাত্রী, গ্রামগঞ্জের সাধারণ মানুষ, মধ্যবিত্ত শ্রেণী কিভাবে এই জিনিসগুলোকে বুঝতে পারবে যে এটি একটি অপতথ্য, এটি একটি প্রকৃত তথ্য নয়। এই জিনিসটা যত দ্রুত তাদের মধ্যে সচেতনতা সৃষ্টি করা যাবে, তত এটা থেকে আমরা পরিত্রাণ পাবো। আপনি ঠিকই এবং বলেছেন পাশাপাশি মেজবাহুল আজম। আমি গভর্নমেন্টকে একটু আগের প্রসঙ্গটাতে আরেকবার একটু ফিরে যেতে চাই। যে ধরনের অপতথ্য সাম্প্রতিক সময়গুলোতে আমরা দেখছি, একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আপনার কাছে আমি জানতে চাই, এই ধরনের যদি অপতথ্য ছড়াতে থাকে তাহলে মানুষের মানসিকতায় নেতিবাচক একটি প্রভাব কিন্তু ছাপ কিন্তু থেকেই যাবে। তাহলে সেক্ষেত্রে আপনি কি মনে করেন আমাদের দেশ থেকে আমরা আসলে এগুলোর ক্ষেত্রে কি ধরনের সচেতনতা আসলে নিতে পারি? কারণ আমরা কি কোনোভাবে এই ধরনের অপতথ্যগুলোকে থামাতে পারি, অথবা এটা নিয়ে যে ধরনের প্রভাব আসতে পারে সেটি নিয়ে কি কোনো পূর্ব পরিকল্পনা করার সুযোগ রয়েছে? জি, জি অবশ্যই রয়েছে। দেখুন এটা হচ্ছে পৃথিবীতে যে তথ্য প্রযুক্তির যে র‍্যাপিড ইমার্জেন্সটা হয়েছে, তথ্য প্রযুক্তির যে র‍্যাপিড গ্রোথ যেটা হয়েছে, সেই যে ডেভেলপমেন্ট, এই ডেভেলপমেন্টের বা উন্নয়নের একটা অভিঘাত আপনি বলতে পারেন। এই 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 এটার একটা নতুন চ্যালেঞ্জ ইমার্জ করেছে আমাদের সোসাইটিতে। তো নতুন চ্যালেঞ্জটা যখন সোসাইটিতে ইমার্জ করেছে, তো নতুন চ্যালেঞ্জটাকে ফেস করার জন্য আপনার নতুন ধরনের পলিসি মেকিং, নতুন ধরনের সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে এটা প্রয়োজন। কিন্তু আনফরচুনেটলি আমাদের দেশে অন্যান্য এত সিরিয়াস বিষয় নিয়ে গভর্নমেন্ট গুলো ব্যস্ত থাকে, এগুলোকে অনেক সময় সিরিয়াসলি গুরুত্ব দেওয়া হয় না, বা সেভাবে আমাদের পলিসি মেকিং পর্যায়ে খুব কম বিষয়গুলো গুরুত্ব পায়। তো অবশ্যই সেই বিষয়গুলোকে গুরুত্ব দিতে হবে এবং নতুন চ্যালেঞ্জ মোকাবিলার জন্য নতুন পলিসি মেকিং এর পাশাপাশি আপনার এটা সচেতনতা সৃষ্টির জন্য আপনাকে মাল্টি ডাইমেনশনাল পদক্ষেপ আপনাকে নিতে হবে। যেমন একটা কথা আমি বারবার আপনাদের এর আগের শোতেও বলেছি, যে এটাকে তরুণ সমাজকে কাজে লাগানো যেতে পারে, বা প্রাইভেট পাবলিক পার্টনারশিপ একটা করা যেতে পারে, যে সমস্ত ফ্যাক্ট চেকিং ইনস্টিটিউশন আছে। তারপরে আপনাদের যে মিডিয়া হাউস গুলো রয়েছে, প্রত্যেকটা মিডিয়া হাউস প্রতিদিন ফ্যাক্ট চেকিং বিষয়ক একটা করে তারা অনুষ্ঠান করতে পারে, পত্রিকাগুলোতে একটা করে কলাম থাকতে পারে যে ওই দিন কি কি বিষয়ের উপর ফ্যাক্ট চেকিং করে তারা প্রমাণ পেয়েছে এই নিউজটা সঠিক নিউজ নয়। এইভাবে প্রত্যেকটা মিডিয়া হাউস যদি এইভাবে চেষ্টা করে, এবং স্কুল কলেজগুলোতে আপনি জানেন যে আইসিটি নামে একটা সাবজেক্ট রয়েছে। এই আইসিটি সাবজেক্টটা রয়েছে, কিন্তু এটার মধ্যে কিন্তু এখনো এই গুজবের বিষয়টা, ফেক নিউজের বিষয়টা ভালোভাবে গুরুত্ব দিয়ে কিন্তু স্কুল কলেজগুলোতে তেমন ভাবে পড়ানো হয় না। তো আইসিটি টিচারদেরকে প্রশিক্ষণ দিয়ে কিন্তু স্কুল কলেজগুলোতে এই সাবজেক্টটা যাতে ছাত্রদেরকে ভালোভাবে পড়ানো যায়, কারণ প্রত্যেকটা ছাত্র যদি এই শিক্ষাটা লেসনটা অর্জন করে ইনস্টিটিউশন থেকে, তাদের দ্বারা তাদের ফ্যামিলি মেম্বাররা সবাই প্রভাবিত হবে। তাহলে আরো সহজ হবে আসলে বিষয়গুলোকে আলাদা করতে, যে কোনটি সত্য এবং কোনটি গুজব। মেজবাহুল আজম, এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা চালিয়ে যাব, আপনি আমাদের সাথে থাকুন। এই মুহূর্তে একটি বিরতির সময় হয়েছে, বিরতির পর আবার আপনার কাছে ফিরছি। অধ্যাপক মেজবাহুল আজম, আপনাকে আরো একবার স্বাগত জানাচ্ছি আমাদের এবার কার আয়োজনে। বিরতির আগে আমরা কথা বলছিলাম যে ধরনের পদক্ষেপ আসলে নেওয়া যায় এই ধরনের পরিস্থিতি কে আসলে সামাল দেওয়ার জন্য রাজনৈতিক জায়গা থেকে। আর একটু জানতে চাই, এখনকার সময়ে সাধারণ মানুষের হাতে যে পরিমাণ স্মার্টফোন রয়েছে, শহর থেকে শুরু করে প্রান্তিক পর্যায় থেকে শুরু করে সব আয়ের মানুষের কাছে, সব বয়সের মানুষের কাছে স্মার্টফোন রয়েছে। তারা চাইলেই স্মার্টফোনে রিল খুঁজতে গিয়ে অথবা নিউজ ফিডের মধ্যে নানা ধরনের তথ্য এবং অপতথ্যগুলো তারা দেখে থাকে। আমরা দেখেছি পরিকল্পিতভাবে অপতথ্য ছড়াতে, অর্থাৎ কোনো একটি অপতথ্য যদি ছড়ানো হয় ৫,০০০, ১০,০০০, এমনকি ২০,০০০ অ্যাকাউন্ট থেকে একই ভুয়া তথ্য ছড়ানো হয়। সেটাকে যদি আমরা একই সাথে মোকাবেলা করতে যাই, শুধুমাত্র একটি সরকারি বা একটি বেসরকারি বা একটি মিডিয়া হাউসের সেই ডিবাঙ্কিং খবর, সেটা কি কতটুকু আসলে কাজে দেবে বলে মনে করেন? কারণ আপনি বরাবরই কথা বলেন হচ্ছে স্বচ্ছ বক্তব্য নিয়ে, আপনি বরাবরই তথ্য যাচাই সংস্কৃতি নিয়ে কথা বলেছেন, দায়িত্বশীল সাংবাদিকতা নিয়ে কথা বলেছেন, প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে কথা বলেছেন। জানতে চাই, এই পরিকল্পিত গুজব ছড়ানোর যারা রয়েছে তাদের জন্য আসলে কি করার আছে তাদের আইনের ক্ষেত্রে? জি, আমি একটু আগে বললাম
যে এটার জন্য দেশের তরুণ সমাজকে কাজে লাগাতে হবে, তরুণ সমাজকে সচেতন করে তুলতে হবে। যে তাদেরকে যদি আমরা শেখাতে পারি যে একটা নিউজ সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখে পড়ার সাথে, সাথে সেটাকে বিশ্বাস করা বা না করার যে বিষয়টা, সেটা নিয়ে তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার কিছু বিষয় আছে। এবং এই জিনিসটা ছড়িয়ে দিতে হবে। মানে একই সাথে যদি একদিকে তরুণ সমাজকে সচেতন করা যায় এভাবে, তাদের আইসিটি সাবজেক্টটাকে কাজে লাগিয়ে, এবং সেকেন্ডলি যদি প্রত্যেকটা মিডিয়া হাউস একটা করে ফ্যাক্ট চেকিং রিলেটেড প্রতিদিন একটা করে কলাম তাদের ফার্স্ট পত্রিকা ফার্স্ট পেজে বা লাস্ট পেজে যদি থাকে, এবং পাশাপাশি যদি টেলিভিশন চ্যানেলগুলো এটা নিয়ে প্রতিদিন কাজ করে, তাহলে একটা পর্যায়ে সারা দেশে এটা নিয়ে সচেতনতা সৃষ্টি হবে। আর পাশাপাশি পাবলিক ফ্যাক্ট চেকিং এজেন্সির পাশাপাশি প্রাইভেট যে ফ্যাক্ট চেকার যারা আসে তাদের সাথে গভর্নমেন্টের একটা কোলাবোরেশন দরকার। তো প্রত্যেকটা দিকে যদি একসাথে এইভাবে আমরা মুভ করতে পারি, তাহলে এই জায়গাটা থেকে একবার সচেতনতা তৈরি হলেই তখন এটা খুব জনপ্রিয় হয়ে যাবে, এবং খুব দ্রুত যতই ফেক নিউজ ছড়ানো হোক, মানুষ সেটা তখন আর বিশ্বাস করবে না। সুতরাং এই অ্যাপ্রোচে আমাদেরকে যেতে হবে। আরেকটি বিষয় আমি একটু যুক্ত করতে চাই অধ্যাপক মেজবাহুল আজম। সাম্প্রতিক সময়ে অর্থাৎ যে ধরনের অপতথ্য বা ভুয়া তথ্যগুলো সাম্প্রতিক সময়ে আমরা ছড়াতে দেখছি, আপনি কি মনে করেন তাদেরকে আইডেন্টিফাই করে আইনের আওতায় আনা উচিত? জি, এটা তো ল এনফোর্সিং এজেন্সিকে অবশ্যই দেখতে হবে যে এই যে অ্যাকাউন্ট গুলো থেকে এই ফেক নিউজ গুলো ছড়ানো হয়, এই অ্যাকাউন্ট গুলোকে আইডেন্টিফাই করতে হবে। এই অ্যাকাউন্ট গুলোকে আইডেন্টিফাই করে তাদের বিরুদ্ধে অবশ্যই অ্যাকশনে যেতে হবে, কারণ ফেক নিউজ অনেক বড় ধরনের খুব ডেঞ্জারাস সিচুয়েশন অনেক সময় দেশে, সমাজে, রাষ্ট্রে তৈরি করে আমাদের দেশে। তো যার ফলে অবশ্যই তাদেরকে আইডেন্টিফাই করতে হবে, এবং তাদের বিষয়ে কি আইনগত পদক্ষেপ গ্রহণ করা যায়, কিভাবে তাদেরকে আইডেন্টিফাই করা যায়, এই নিয়ে সারা দেশের যারা আইটি বিশেষজ্ঞ আছে তাদেরকে নিয়ে একটা পলিসি মেকিং এর জায়গায় আসতে হবে। তাদেরকে নিয়ে ব্যাপক এটা নিয়ে আলোচনা এবং স্টাডি করতে হবে, করে মানে সঠিক অ্যাপ্রোচটাকে আমাদের আইডেন্টিফাই করতে হবে যে কোন অ্যাপ্রোচে এই জিনিসটাকে আমরা ডিল করব। তাহলে এখান থেকে একটা আপনি ফলাফল যেভাবে পাওয়া যেতে বলছিলেন, পারে। আপনি কি এখন পর্যন্ত এই ধরনের কোনো পদক্ষেপের কথা জেনেছেন বা শুনেছেন? মানে আরেকবার বলবেন একটু প্লিজ। আমি জানতে চাচ্ছিলাম, এই যে নানা ধরনের উপায়ের কথা আপনি বললেন, নানা ধরনের সমাধানের জায়গা আপনি বললেন, আইন শৃঙ্খলা বাহিনীর কি করা উচিত, বেসরকারি এনজিও থেকে শুরু করে সরকারি কি ধরনের আসলে সমাধানে যাওয়া যেতে পারে, সেটি তো আপনি বলছিলেন। এই পর্যন্ত কি আপনি এই ধরনের কোনো পদক্ষেপ শুরু হতে বা হতে পারে বলে জেনেছেন বা শুনেছেন? হ্যাঁ, টুকিটাকি কিছু লক্ষ্য করা যাচ্ছে। টুকিটাকি লক্ষ্য করা যাচ্ছে, যেমন ধরেন এই আপনার ৭১ টিভি একটা বিশাল ভূমিকা পালন করছেন এই ক্ষেত্রে। তারপরে কিছু পত্রিকা মাঝে, মাঝে চোখে পড়ে যে এই নিয়ে একটা কলাম লেখে যে আজকের দিনে তারা কি ফ্যাক্ট চেকিং করে কি পেয়েছে। আবার অনলাইনেও সামাজিক যোগাযোগ মাধ্যমেও কয়েকটা সাইট এরকম দেখা যায়, তারাও ফ্যাক্ট চেকিং নিয়ে ছোটখাটো বিষয়গুলো ইনভেস্টিগেট করে তারা রিপোর্ট দেয়। তো এইটাকে ব্যাপক ভিত্তিক করতে হবে, এবং পাশাপাশি গভর্নমেন্টেরও এটা মাথায় রাখতে হবে, এবং তথ্য মন্ত্রণালয় এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তথ্য মন্ত্রণালয় থেকেও ব্যাপক পদক্ষেপ এখন পর্যন্ত চোখে পড়েনি, তবে খুব শীঘ্রই এটি হবে বলে আমার বিশ্বাস। আমরাও আশা করছি খুব শীঘ্রই এই বিষয়গুলো নিয়ে আসলে কাজ শুরু হোক। ধন্যবাদ অধ্যাপক মেজবাহুল আজম আজকে সময়টুকু দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আমাদের সাথে ছিলেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক মেজবাহুল আজম সওদাগর। কথা বলছিলাম বেশ কিছু ফ্যাক্ট চেক নিয়ে। দর্শক, আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময় একইভাবে। আপনারাও আমাদের সাথে যুক্ত হতে পারেন। কোনো খবর যদি আপনাদের সংশয়ে ফেলে, সেটি একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন fns.71tv@gmail.com, অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook.com/fake news স্ক্যানারে। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। চটকদার শিরোনাম দেখে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন, আর থাকুন ৭১-এর সাথে।